কারণ সামনে যদি লেকচার শিট না থাকে তাহলে আপনাদের বুঝতে অনেক সমস্যা হবে। সো একটু প্রিন্ট আউট করে নেবেন যাদের প্রিন্ট আউট করা নেই। সবাইকে শুদ্ধ উচ্চারণ, আবৃত্তি এবং উপস্থাপনার চতুর্থ ক্লাসে স্বাগতম। আজকে শুরুতেই আমরা শিখবো বফলের উচ্চারণের নিয়ম, তারপর শিখবো মফলের উচ্চারণের নিয়ম। শুরুতেই জেনে নেই বফলা কি। যখন শব্দের সঙ্গে ব সংযুক্ত অবস্থায় যুক্ত হবে সে অবস্থাকে আমরা বলবো বফলা। আমি শুরু থেকে বফলের উচ্চারণের নিয়ম, মফলের উচ্চারণের নিয়ম এবং কবিতা আবৃত্তিটা আপনাদেরকে শেখাবো। আপনারা একটু শুরু থেকে মন দিয়ে শুনবেন। তারপর এরপর আমরা হচ্ছে সমস্যা সমাধান পর্বে একে একে প্রত্যেকের সমস্যাগুলো শুনবো। তো শুরুতেই চলে যাই বফলের উচ্চারণের নিয়মে। যেটা বললাম যে বফলের উচ্চারণটা হলো মূলত ব যখন সংযুক্ত অবস্থায় থাকে তাকে আমরা বলি বফলা। যেমন আমি কিছু নিয়মগুলো বলে যাই। প্রথম নিয়মটা হলো পদের প্রথম বর্ণে বফলা যুক্ত হলে সাধারণত তার উচ্চারণ হয় না। তার উচ্চারণ মানে বফলের উচ্চারণ। পদ মানে শব্দ, অর্থাৎ এখানে বলা হয়েছে শব্দের একদম শুরুতেই প্রথম বর্ণে, একটি শব্দের প্রথম বর্ণে যদি বফলা যুক্ত থাকে তাহলে বফলের উচ্চারণ আমরা করব না। বফলের উচ্চারণটা কি উচ্চ থাকবে, আমরা বফলের উচ্চারণ করব না। উদাহরণ দিয়ে যদি বোঝাই, স্বপ্ন। স্বপ্ন শব্দটিতে শব্দের শুরুতেই স এর সঙ্গে মানে প্রথম বর্ণে ব রয়েছে। এই জন্যই আমরা স্বপ্ন শব্দটিতে লেখার সময় ব ব্যবহার করলেও উচ্চারণের সময় আমরা কখনোই স্বপ্ন বলি না, আমরা বলি স্বপ্ন। স্বপ্ন। আবার বলছি দেখবেন, পদের প্রথম বর্ণে বফলা থাকলে আমরা সেই বফলের উচ্চারণ করব না। যেমন স্বপ্ন, শ্বাস, দ্বিধা, স্বেচ্ছা, ধ্বনি, স্বেদ, দ্বাদশ, স্বস্তি, শ্বেতভুজা, স্বাস্থ্য, সাপদ, স্বাধীনতা। দেখুন এই প্রত্যেকটি পদে অর্থাৎ প্রত্যেকটি শব্দে প্রথম বর্ণে কি রয়েছে, বফলা রয়েছে, যার কারণে আমরা বফলের উচ্চারণ করিনি। একবার আমরা কিন্তু বফলের উচ্চারণ করিনি, বফলের উচ্চারণটা সম্পূর্ণভাবে উচ্চ ছিল। আর আমি আশা করছি আপনাদের অল্পপ্রাণ এবং মহাপ্রাণের সমস্যা সমাধান হয়ে গিয়েছে, কারণ আমাদের অলরেডি 3টি ক্লাস শেষ। সেখানে আমরা অল্পপ্রাণ এবং মহাপ্রাণ নিয়ে অনুশীলন করেছি। তো আশা করছি যে আপনাদের অল্পপ্রাণ মহাপ্রাণের সমস্যাগুলো আর হবে না, এবং আপনারা ওই জিভের ব্যায়ামের অনুশীলনটাও করছেন এবং করবেন সেটা। দ্বিতীয় নিয়মে চলে যাই। এখন তো আমরা দেখলাম যে শব্দের শুরুতে বফলা থাকলে কিভাবে উচ্চারণ করব। এখন দ্বিতীয় নিয়মে যদি শব্দের মাঝে বা শেষে বফলা থাকে সেক্ষেত্রে আমরা কি করব। শব্দের মাঝে বা শেষে যদি বফলা থাকে তাহলেও কিন্তু আমরা বফলার উচ্চারণ করব না। সেক্ষেত্রে আমরা করব কি, যে ধ্বনির সঙ্গে বফলা যুক্ত হয়েছে সেই ধ্বনির দ্বিত্ব করব, অর্থাৎ সেই ধ্বনির ডাবল উচ্চারণ হবে। যেমন ধরুন বিশ্বাস। বিশ্বাস শব্দটিকে আমরা কি কখনো বিশ্বাস বলি বা বিশ্বাস বলি? বলি না। এখানে কিন্তু শব্দের মাঝে স এর সঙ্গে ব যুক্ত হয়েছে, তাই না? স এর সঙ্গে ব যুক্ত হওয়ার কারণে, অর্থাৎ শব্দের মাঝে ব যুক্ত হওয়ার কারণে যেই ধ্বনির সঙ্গে ব যুক্ত হয়েছে আমরা সেই ধ্বনির দ্বিত্ব করব, অর্থাৎ আমরা সেই ধ্বনির ডাবল উচ্চারণ করব। দ্বিত্ব করলে কি হয়? বিশ্বাস। বিশ্বাস নয়, কি হয়? বিশ্বাস। একইভাবে অশ্ব। অশ্ব শব্দটিতেও দেখুন শব্দের শেষে ব যুক্ত হয়েছে, যার কারণে আমরা শকে দুইবার উচ্চারণ করে বলি অশ্ব। অশ্ব তো বলি না, অশ্ব বলি। কেন আমরা শকে দুইবার বলছি এখানে? কারণ শব্দের শেষে বর্ণের সঙ্গে ব যুক্ত হয়েছে। তাহলে আমরা এখানে কি শিখলাম? শব্দের মাঝে বা শেষে যদি ব যুক্ত হয় তাহলে যেই ধ্বনির সঙ্গে ব যুক্ত হবে সেই ধ্বনিকে আমরা ডাবল উচ্চারণ করব। সবগুলো শব্দ উচ্চারণ করি। বিশ্বাস, অশ্ব, অদ্বিতীয়, অন্যয়, কন্য। আবার বলছি, বিশ্বাস, অশ্ব, অদ্বিতীয়, অন্যয়, কন্য। তাহলে আমরা মোটামুটি এখানে শিখলাম শব্দের মাঝে, শব্দের শুরুতে, মাঝে কিংবা শেষে যেখানেই বফলা যুক্ত হোক না কেন আমরা কখনোই বয়ের উচ্চারণ করব না। বরং শব্দের মাঝে বা শেষে যদি ব যুক্ত হয় তাহলে যে ধ্বনির সঙ্গে ব যুক্ত হয়েছে সেই ধ্বনির দ্বিত্ব করব, কিন্তু আমরা বয়ের উচ্চারণ করব না। তাহলে বয়ের উচ্চারণটা আমরা করব কখন, এটাও তো প্রশ্ন আসে, তাই না? বয়ের উচ্চারণটা কখন করব এটা একটু দেখে নিই। কিছু কিছু ক্ষেত্রে তো অবশ্যই বয়ের উচ্চারণটা আমরা করব। উদ কিংবা উদ উপসর্গ যোগে যদি শব্দ তৈরি হয় সেক্ষেত্রে কি হয়, এখানে দেখুন আরেকটি ব্যাপার হচ্ছে, গয়ের সঙ্গে যদি আপনার ব যুক্ত হয় সেক্ষেত্রে হচ্ছে আমরা বয়ের উচ্চারণটা করব। যেমন ধরুন দিক বিদিক। দিক বিদিক শব্দটিকে আমরা অনেকে বলে ফেলি দিগ্গিদিক। এটি কিন্তু দিগ্গিদিক নয়, এর সঠিক উচ্চারণ হবে দিক বিদিক। কেন? নিয়মটা হলো যখন আপনি দেখবেন গয়ের সঙ্গে ব যুক্ত হয়েছে তখন বয়ের দ্বিত্ব করবেন না, সরি, যে ধ্বনির সঙ্গে যুক্ত হয়েছে সেই ধ্বনির দ্বিত্ব করবেন না, বরং বটাকে আমরা উচ্চারণ করব। তাহলে ব কখন উচ্চারণ করব? গয়ের সঙ্গে যখন ব যুক্ত থাকবে তখন আমরা ব উচ্চারণ করব। যেমন দিক বিদিক। আচ্ছা, একটা কথা বলে নিই,
এখানে দেখুন অনেকে এটা একটু কনফিউজড হয়ে যান, বামে শব্দ দেয়া আছে, ডানে আবার শব্দ দেয়া আছে। মূলত বামে যেগুলো দেয়া আছে সেগুলো হলো মূল শব্দ, ডানে হলো এর উচ্চারণ দেয়া আছে। আপনারা কিভাবে উচ্চারণ করবেন সেটা ডান পাশে দিয়ে দেয়া আছে, আপনারা যাতে বুঝতে পারেন উচ্চারণটা কেমন হবে। আপনারা যখন পড়া বলবেন তখন দেখি অনেকে দুটি উচ্চারণ করেন, দুইবার উচ্চারণ করেন। এখানে তো দুইবার উচ্চারণ হবে না, উচ্চারণ একবারই হবে। মূলত ডান পাশেরটা হলো আপনার উচ্চারণটা লেখা আছে, বাম পাশে হলো শব্দটা দেয়া, ডান পাশে উচ্চারণটা ভেঙে দেয়া আছে। তাই যখনই আপনি পড়া বলবেন অবশ্যই একবারই উচ্চারণ করবেন। এখানে কিন্তু দুটি শব্দ নেই, একটি শব্দ আছে, শুধুমাত্র এটির উচ্চারণটি সামনে লিখে দেয়া আছে যাতে আপনারা বুঝতে পারেন। যেমন দেখুন দেয়া আছে দিগবিদিক, দিগবধূ, ঋগ্বেদ। দিগবিদিক, দিগবধূ, ঋগ্বেদ। তাহলে আমরা কি শিখলাম? শব্দের শুরুতে, মাঝে কিংবা শেষে যেখানে ব যুক্ত হোক না কেন বয়ের উচ্চারণ হবে না। শব্দের মাঝে বা শেষে ব যুক্ত হলে যে ধ্বনির সঙ্গে ব যুক্ত হয়েছে সেই ধ্বনির দ্বিত্ব হবে। শুধুমাত্র গয়ের সঙ্গে ব যুক্ত হলে আমরা বয়ের উচ্চারণটি করব। নিয়ম আছে দেখে নিই। উদ কিংবা এটা আমি আগে বলে বলে ফেলতে নিয়েছিলাম তখন। উদ কিংবা উদ উপসর্গ যোগে তৈরি শব্দের ব ফলের উচ্চারণে পরিবর্তন হয় না। যেমন ধরুন উদবেল, এখানেও আমরা কিন্তু বয়ের উচ্চারণটা করছি। উদবেল, উদবেল। কেন বয়ের উচ্চারণ করছি? কারণ আমরা এখানে হচ্ছে উদ উপসর্গ যোগে তৈরি হয়েছে। উপসর্গ কি? উপসর্গ হলো শব্দের শুরুতে যুক্ত হয়। উদবেল, উদ্বাস্তু। আমরা অনেকেই বলি উদ্দেল, দিগ্গিদিকের মতো অনেকেই বলি উদ্দেল। এটি কিন্তু উদ্দেল হবে না, সঠিক উচ্চারণ হবে উদবেল। উদবেল, উদ্বাস্তু, উদ্বোধন, উদ্বোধক। এখানে আমরা একটু এলোমেলো করে ফেলি, আমরা বোধন শব্দটিকে বোদন বলি, এটা কিন্তু হবে বোধন। উদ্বোধক। ঠিক আছে, ধ উচ্চারণটা যেন সঠিক হয় এটা খেয়াল রাখবেন। আমরা অনেকে এখানে একটু জিভের জড়তা কাজ করে, ধয়ের উচ্চারণ স্বাভাবিকভাবে করতে পারলেও এই দুটি শব্দের ক্ষেত্রে ধয়ের উচ্চারণটা দ হয়ে যায়। এটা একটু অনুশীলন করবেন। ক্লাসে আমি যে যে শব্দগুলোর কথা বলবো মনে রাখবেন, এগুলো আপনাদের সমস্যা হতে পারে, এগুলো একটু অনুশীলন করবেন। তাহলে এবার দুটি ক্ষেত্র পেলাম যে দুটি ক্ষেত্রে বয়ের উচ্চারণ হয়। দুটি ক্ষেত্র কি কি? গয়ের সঙ্গে ব যুক্ত হলে এবং উদ কিংবা উদ উপসর্গ যোগে শব্দ তৈরি হলে। ঠিক আছে, উচ্চারণ করি। উদ্বেল, উদ্বাস্তু, উদ্বোধন, উদ্বোধক। উদ্বেল, উদ্বাস্তু, উদ্বোধন, উদ্বোধক। উদ্বেল, উদ্বাস্তু, উদ্বোধন, উদ্বোধক। আবার একটু রিপিট করে দেখুন। শব্দের শুরুতে, মাঝে কিংবা শেষে যেখানেই ব যুক্ত হোক না কেন বয়ের উচ্চারণ আমরা করব না। শব্দের মাঝে বা শেষে ব যুক্ত হলে যে ধ্বনির সঙ্গে ব যুক্ত হয়েছে সেই ধ্বনিকে দুইবার উচ্চারণ করব। গয়ের সঙ্গে ব যুক্ত হলে আমরা বয়ের উচ্চারণ করব। আর উদ কিংবা উদ উপসর্গ যোগে শব্দ তৈরি হলে সেক্ষেত্রেও আমরা বয়ের উচ্চারণ করব। এইবার পরের নিয়মে যাই। বফলা যদি যুক্ত ব্যঞ্জন বর্ণের সঙ্গে সংযুক্ত হয় তাহলে তার কোনো উচ্চারণ হবে না। যুক্ত ব্যঞ্জনের সঙ্গে সংযুক্ত হলে বফলের উচ্চারণ হবে না। যেমন ধরুন উচ্ছ্বাস, দ্বন্দ্ব, তত্ত্ব, অন্তর্দ্বন্দ্ব। আচ্ছা, দ্বন্দ্বের ক্ষেত্রে অনেকে একটু কনফিউজ হতে পারেন। দ্বন্দ্বের ক্ষেত্রে দেখুন ব একদম শব্দের শুরুতেই আছে, বফলা কিন্তু শব্দের শুরুতে থাকলে সে বফলের উচ্চারণটা হয় না। বাকি এগুলো দেখি। দেখুন উচ্ছ্বাস, অনেকে উচ্ছ্বাস উচ্চারণ করতে গিয়ে ভুল করে ফেলেন, অনেকে উচ্চারণ করেন উচ্ছ্বাস। উচ্ছ্বাস নয়, এখানে চ আছে এবং ছ আছে, সুতরাং উচ্চারণ হবে উচ্ছ্বাস। উচ্ছ্বাস, উচ্ছ্বাস। দ্বন্দ্ব, ডান পাশে ব্র্যাকেটে উচ্চারণ লেখা আছে, দ্বন্দ্ব কিন্তু নয়, ভালো করে একটু লক্ষ্য করুন। দ্বন্দ্ব, ওকার কেন হচ্ছে এগুলো আমরা শিখবো। হ্যাঁ, আজকের ক্লাসে না বলি, এক ক্লাসে সব বললে আপনারা এলোমেলো হয়ে পড়বেন। কিন্তু এটা খেয়াল রাখতে হবে, দ্বন্দ্ব হবে না, কি হবে? দ্বন্দ্ব। তেমনি তত্ত্ব নয়, তত্ত্ব। তত্ত্ব এটা আমরা অনেকেই বুঝি না। দেখুন, তত্ত্ব যখন বলেন তখন শেষে আসে অ, তত্ত্ব যখন বলেন তখন শেষে আসে ও। এই যে ক্ষুদ্র ক্ষুদ্র ব্যাপারগুলো আছে, এগুলোর কারণেই কিন্তু ওকে, এই ক্ষুদ্র ক্ষুদ্র ব্যাপারগুলোর কারণেই কিন্তু আমাদের কথার সৌন্দর্য বৃদ্ধি পায় কিংবা হ্রাস পায়। এগুলো একটু আমরা খেয়াল রাখবো। উচ্ছ্বাস, দ্বন্দ্ব, তত্ত্ব, অন্তর্দ্বন্দ্ব। আবার বলি দেখুন, উচ্ছ্বাস, দ্বন্দ্ব, তত্ত্ব, অন্তর্দ্বন্দ্ব। উচ্ছ্বাস, দ্বন্দ্ব, তত্ত্ব, অন্তর্দ্বন্দ্ব। বফলের উচ্চারণের নিয়মটা আমি শুরু থেকে আবার সবগুলো রিপিট করছি। এই শব্দগুলো শিখলে দেখবেন অনেক উচ্চারণের নিয়ম আপনাদের শিখা হয়ে গিয়েছে, অনেক শব্দের উচ্চারণ আপনারা সুন্দরভাবে করতে পারছেন। এখানে কিন্তু সব শব্দ দেয়া নেই, এখানে কিছু কিছু শব্দ উদাহরণস্বরূপ আপনাদের অনুশীলনের জন্য দেয়া আছে। এর বাইরেও বাংলা ভাষায় এমন আরো অনেক শব্দ আছে। আপনারা কি করবেন? নিয়মে ফোকাস করবেন, নিয়মটা ভালো করে শিখে নেবেন। তাহলে যেখানে এই ধরনের শব্দ দেখতে পাবেন আপনি ওই নিয়মের কাতারে ফেলে সুন্দরভাবে সেটা উচ্চারণ করতে পারবেন। ওকে, শুরু করছি। দেখুন, বফলার উচ্চারণের নিয়মটা আমি আবার রিপিট করছি। শব্দের শুরুতে যদি বফলা যুক্ত হয় তাহলে বফলের উচ্চারণ হবে না। হ্যাঁ,
বফলার উচ্চারণ তখন উহ্য থাকবে, যেমন স্বপ্ন, শ্বাস, দ্বিধা, স্বেচ্ছা, ধ্বনি, স্বেদ, দ্বাদশ, স্বস্তি, শ্বেতভুজা, স্বাস্থ্য, শাপথ, স্বাধীনতা। এইবার পদের মাঝে বা শেষে যদি বফলা যুক্ত থাকে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রেও বফলা যুক্ত হবে না, শুধুমাত্র যে ধ্বনির সঙ্গে ব যুক্ত হয়েছে সেই ধ্বনির দ্বিত্ব হবে। যেমন ধরুন, বিশ্বাস, অশ্ব, অদ্বিতীয়, অন্যয়, কন্ন। উদ কিংবা উদ উপসর্গ যোগে শব্দ গঠিত হলে কিংবা গয়ের সঙ্গে ব যুক্ত হলে সেক্ষেত্রে আমরা বয়ের উচ্চারণ করব। যেমন উদ্বেল, উদ্বাস্তু, উদ্বোধন, উদ্বোধক। যেমন বয়ের সঙ্গে যুক্ত হলে কি হবে? দিগবিদিক, দিগবধূ, ঋগ্বেদ। এইবার হলো যুক্ত ব্যঞ্জনের সঙ্গে ব যুক্ত হলে সেক্ষেত্রে বয়ের উচ্চারণ আমরা করব না। যেমন উচ্ছ্বাস, দ্বন্দ্ব, তত্ত্ব, অন্তর্দ্বন্দ্ব। এইবার আমরা ম ফলার উচ্চারণের নিয়মে চলে যাই। ম ফলার উচ্চারণ নিয়মটাও কিছুটা ব ফলার উচ্চারণের নিয়মের সঙ্গে মেলে, সুতরাং আপনারা একটু রিলেট করে পড়বেন। যদি সবকিছু মুখস্থ করতে যান তাহলে দেখবেন খুব কঠিন মনে হচ্ছে, কিন্তু যখন একটু রিলেট করে পড়বেন একটার সঙ্গে আরেকটা, দেখবেন একটা শিখলে বাকি অনেক নিয়ম শেখা হয়ে যাচ্ছে। তাই মুখস্থ ভিত্তিক পড়ার দিকে না গিয়ে একটু কানেকশন বজায় রেখে পড়বেন, তাহলে সহজ হবে। মফলার উচ্চারণের নিয়ম শুরু করি। দেখুন, প্রথমে রয়েছে মফলা যদি শব্দের শুরুতে ব্যঞ্জন বর্ণের সঙ্গে যুক্ত থাকে তাহলে মফলার উচ্চারণটা উহ্য থাকবে। তবে মফলা যুক্ত বর্ণটির উচ্চারণ সামান্য নাসিকা প্রভাবিত হবে। দেখুন, একদম বফলার উচ্চারণের নিয়মের মতে, অর্থাৎ শব্দের শুরুতে যদি মফলা যুক্ত থাকে তাহলে আমরা মফলার উচ্চারণ করব না। বফলার ক্ষেত্রেও কিন্তু আমরা একই নিয়ম দেখেছি। এখানে পার্থক্য হলো সামান্য নাসিকা প্রভাবিত হবে। দেখুন, উচ্চারণের ক্ষেত্রে উচ্চারণ যেখানে লেখা আছে সেখানে কিন্তু চন্দ্রবিন্দু দিয়ে দিয়েছে, যাতে করে আপনারা নাসিকা প্রভাবিত করে উচ্চারণটা করেন। যেমন স্মারক, স্মারককে কি আমরা স্মারক বলবো? বলবো না। নিয়মটা কি? শব্দের শুরুতেই মফলা যুক্ত হয়েছে, এই জন্য আমরা কি করব? মফলের উচ্চারণ করব না, আমরা উচ্চারণ করব সামান্য নাকি স্বরে স্মারক। শ্মশান, স্মৃতি, স্মরণ। আবার করছি, স্মারক, শ্মশান, স্মৃতি, স্মরণ। আবার করছি, স্মারক, শ্মশান, স্মৃতি, স্মরণ। দ্বিতীয় নিয়মে চলে যাই। মফলা যদি পদের মধ্য বা শেষ বর্ণে যুক্ত থাকে সেক্ষেত্রেও কিন্তু আমরা মফলার উচ্চারণ করব না। নিয়মটি একটু পড়ে দেখুন। যে বর্ণের সাথে মফলা শব্দের মাঝে বা শেষে যদি যুক্ত বর্ণের সঙ্গে মফলা যুক্ত থাকে তাহলে আমরা মফলার উচ্চারণটা করব না, একদম বফলার উচ্চারণের নিয়মের মতোই। একদম দেখুন, প্রথম দুইটা নিয়ম মিলে গেল, এরপর সামনে থেকে অনেক কিছু মিল পাওয়া যায়। হ্যাঁ, তাহলে আমরা কি শিখলাম? শব্দের মাঝে বা শেষে যদি মফলা যুক্ত থাকে তাহলে আমরা মফলার উচ্চারণ করব না। যেমন দৃশ্য, ভীষ্ম। সেক্ষেত্রে কি আমরা দ্বিত্ব করছি, বফলার উচ্চারণের নিয়মের মতো কি করছি? শব্দের মাঝে বা শেষে যদি মফলা যুক্ত থাকে তাহলে যে ধ্বনির সঙ্গে মফলা যুক্ত হয়েছে সেই ধ্বনির দ্বিত্ব করছি, আর কি নাকি স্বরে উচ্চারণ করছি। গ্রীষ্ম, ভীষ্ম, রশ্মি, ছদ্মবেশ, জাতিস্বর, পদ্মাবতী, মহাত্মা। গ্রীষ্ম শব্দটিকে আমরা অনেক ভুল উচ্চারণ করি, আমরা বেশিরভাগ মানুষ দেখি এটাকে বলে গ্রীষ্ম, তাই না? হালিমা আপু বলছেন হ্যাঁ আসলে এটা বেশিরভাগ মানুষই বলেন গ্রীষ্ম, কিন্তু সঠিক উচ্চারণ হবে গ্রীষ্ম। বহুল প্রচলিত একটি শব্দ, সবসময় ব্যবহার করতে হয়, আমাদের 6 ঋতুর অন্যতম গুরুত্বপূর্ণ একটি ঋতু। এখন থেকে আমরা যারাই ভুল উচ্চারণ করতাম সঠিকভাবে উচ্চারণ করব। গ্রীষ্ম, ভীষ্ম, রশ্মি। আবার রশ্মিকেও অনেকে বলেন রশ্মি বা রশ্মি, রশ্মি নয়, কি হবে? রশ্মি। ছদ্ম বেশ, জাতিস্বর, পদ্মাবতী, মহাত্মা। শব্দের ডানে যেগুলো দেয়া আছে সেগুলো কিন্তু উচ্চারণ, মূল শব্দ বাম পাশে, উচ্চারণটা ভেঙে দেওয়া হয়েছে আপনাদের বোঝার সুবিধার্থে ডান পাশে। নিয়মটা তাহলে আবার একটু আমরা বুঝে নিই। শব্দের মাঝে বা শেষে যদি যুক্ত বর্ণ মফলা যুক্ত হয় তাহলে মফলের উচ্চারণ হবে না, যে ধ্বনির সঙ্গে মফলা যুক্ত হয়েছে সেই ধ্বনির দ্বিত্ব হবে। গ্রীষ্ম, ভীষ্ম, রশ্মি, ছদ্মবেশ, জাতিস্বর, পদ্মাবতী, মহাত্মা। আবার রিপিট করি, তাহলে শব্দের একদম বফলের উচ্চারণের নিয়মের মতোই শব্দের শুরুতে, মাঝে কিংবা শেষে যেখানেই মফলা যুক্ত হোক না কেন মফলের উচ্চারণ আমরা করব না। তবে শব্দের মাঝে বা শেষে যদি মফলা যুক্ত থাকে তাহলে যে ধ্বনির সঙ্গে মফলা যুক্ত হয়েছে আমরা সেই ধ্বনির দ্বিত্ব করব। এবার মফলের উচ্চারণটা করব কখন? বফলের ক্ষেত্রে আমরা দেখেছি যখনই উদ কিংবা উদ উপসর্গের সঙ্গে যুক্ত হয় কিংবা গয়ের সঙ্গে, সরি, উদ কিংবা উদ উপসর্গ যোগে শব্দ গঠিত হয় কিংবা গয়ের সঙ্গে বফলা যুক্ত হয় সেক্ষেত্রে আমরা বফলের উচ্চারণ করছি। মফলের ক্ষেত্রে কখন আমরা উচ্চারণ করব?
এক্ষেত্রে কিছু বর্ণ আছে, বর্ণগুলো একটু সম্মান। কেউ মনে হয় গ্রুপে লিখেছেন, উচ্চারণ কি হবে? উচ্চারণ হবে সম্মান। সম্মান, এর উচ্চারণ হবে সম্মান। দুই ক্ষেত্রে নিয়মটা প্রযোজ্য। শব্দের মাঝে যুক্ত হয়েছে ময়ের সঙ্গে ম। আশা করি বুঝতে পেরেছেন। আপনারা হচ্ছে গ্রুপে আচ্ছা, চ্যাট বক্সে মনে হয় লিখেছিলেন, আমি দেখিনি তখন। চ্যাট বক্সটা আমি ওপেন করে রাখি, তাহলে সহজে দেখতে পাবো। ওকে, আর একজন লিখেছেন আমি কিছু শুনতে পাইনি। বাকিরা তো আশা করি শুনতে পাচ্ছেন, কেন শুনতে পাচ্ছেন না উনি? বর্ণগুলো একটু বলি। গ, উ, ট, ন, ন, ম, ল। এই বর্ণগুলো একটু মুখস্থ রাখতে হবে। কি কি? গ, উ, ট, ন, ন, ম, ল। এই 7টি বর্ণের সঙ্গে যদি ম যুক্ত হয়, সেক্ষেত্রে ময়ের উচ্চারণ আমরা করব। দেখুন, এখানে কিন্তু সব শব্দ দেয়া নেই। হ্যাঁ, এখানে সব শব্দ কিন্তু দেয়া নেই। এর বাইরে অনেক শব্দ আছে, এখানে উদাহরণস্বরূপ কিছু শব্দ দেয়া আছে। তাই যখনই আপনারা কোনো শব্দ উচ্চারণ করবেন, এই নিয়মগুলোর কাতারে ফেলে তারপর চিন্তা করবেন যে আসলে এটার উচ্চারণটা কি হবে। হ্যাঁ, যেগুলো একদমই বুঝতে পারবেন না, একটু কনফিউজিং মনে হবে, সেগুলো আপনারা আমার সঙ্গে শেয়ার করবেন। গ্রুপে বলতে পারেন বা হচ্ছে চ্যাট বক্সে বলবেন। তাহলে বর্ণগুলো কি কি? গ, উ, ট, ন, ন, ম, ল। এর সঙ্গে যদি ম কখনো যুক্ত অবস্থায় দেখেন, তাহলে কি করবেন? ময়ের উচ্চারণ করবেন। জন্ম। জন্ম শব্দটিকে অনেক মানুষ উচ্চারণ করেন জন্ম। আমি জানি না এই উচ্চারণটি কোথা থেকে এলো, কারণ এখানে তো র নেই। অনেকে কিন্তু এটাকে জন্ম বলেন, এটি একদমই ভুল উচ্চারণ। সঠিক উচ্চারণ হবে জন্ম। এখানে ময়ের উচ্চারণ হবে কেন? কারণ নয়ের সঙ্গে ম যুক্ত হয়েছে, তাই এখানে নয়ের উচ্চারণ হবে। জন্ম, বাগ্মী, যুগ্ম, উন্মাদ, মৃন্ময়, শালমলী। আবার বলছি, জন্ম, বাগ্মী, যুগ্ম, উন্মাদ, মৃন্ময়, শালমলী। নিয়মটা কি? গ, উ, ট, ন, ন, ম, ল এর সঙ্গে যদি যুক্ত হয়, সেক্ষেত্রে আমরা ময়ের উচ্চারণটা করব। জন্ম, বাগ্মী, যুগ্ম, উন্মাদ, মৃন্ময়, শালমলী। পরের নিয়মটা দেখুন, যুক্ত ব্যঞ্জন বর্ণের সঙ্গে মফলা যুক্ত থাকলে মফলার উচ্চারণ হবে না। একদম বফলার উচ্চারণের নিয়মের মতোই, বফলাও যুক্ত ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হলে আমরা বফলার উচ্চারণটা করব না। মফলার ক্ষেত্রে একই, শুধু মফলার ক্ষেত্রে পার্থক্য কোথায়? আমরা একটু নাকি স্বরে বলবো। যেমন ধরুন, লক্ষ্মী, লক্ষণ, সূক্ষ্ম, যক্ষা। এখানে একটা জিনিস লক্ষ্য করবেন, এখানে যেই লক্ষণ রয়েছে, আরেকটি রয়েছে লক্ষণ, দুটি ভিন্ন শব্দ। হ্যাঁ, এর উচ্চারণ হবে লক্ষণ। কিন্তু যখনই আপনি কোনো রোগের লক্ষণ বা এগুলো বলবেন, তখন কিন্তু আপনি লক্ষণ উচ্চারণ করবেন না, তখন উচ্চারণটা হয়ে যাবে লক্ষণ। ঠিক আছে, এই ক্ষেত্রে উচ্চারণ হবে লক্ষণ। লক্ষ্মী, লক্ষণ, আমরা বলি না লক্ষণ রেখা, এরকম একটা। লক্ষ্মী, লক্ষণ, সূক্ষ্ম, যক্ষা। কোন ক্ষেত্রে? যুক্ত ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হওয়ার কারণে আমরা ময়ের উচ্চারণ করিনি, খানিকটা নাকি স্বরে করেছি। লক্ষ্মী, লক্ষণ, সূক্ষ্ম, যক্ষা। আবার কিছু শব্দ আছে যেগুলো নিয়মের বাইরে, আমরা স্কুলে থাকতে পড়তাম না, নিয়ম ব্যতিরেকে কিছু শব্দ আছে নিয়মের বাইরে। এই কিছু শব্দ আমরা দেখিনি। যেমন উষ্মা। উষ্মা শব্দটিতে নিয়ম অনুযায়ী আমরা বলার কথা ছিল উম্মা। দেখুন, এটা হচ্ছে শব্দের শেষে ম যুক্ত হয়েছে, নিয়ম অনুযায়ী বলার কথা ছিল উম্মা, কিন্তু উম্মা হবে না, এর উচ্চারণ হবে উষ্মা। এটা নিয়মের বাইরে, নিয়মটা এক্ষেত্রে কাজ করবে না। তেমনি জ্যোতিষ্মান, কাশ্মীর, চক্ষুষ্মান। নিয়মের বাইরে 4টি শব্দ মনে রাখবেন। উষ্মা, জ্যোতিষ্মান, কাশ্মীর, চক্ষুষ্মান। উষ্মা, জ্যোতিষ্মান, কাশ্মীর, চক্ষুষ্মান। ময়ের উচ্চারণটা আমি আবার শুরু থেকে রিপিট করি। আমরা দেখেছি কি, শব্দের শুরুতে যদি ম যুক্ত থাকে, তাহলে ময়ের উচ্চারণ আমরা করব না। সেক্ষেত্রে কি, ময়ের উচ্চারণটা উচ্চ থাকবে, খানিকটা নাকি স্বরে উচ্চারণ করবো। যেমন স্মারক, শ্মশান, স্মৃতি, স্মরণ। শব্দের মাঝে বা শেষে ম যুক্ত থাকলে সেক্ষেত্রে আমরা ময়ের উচ্চারণ করব না। যেই ধ্বনির সঙ্গে ম যুক্ত হয়েছে সেই ধ্বনি দীপ্ত হবে। যেমন গ্রীষ্ম, ভীষ্ম, রশ্মি, ছদ্মবেশ, জাতিস্বর, পদ্মাবতী, মহাত্মা। আবার গ, উ, ট, ন, ন, ম, ল এর সঙ্গে যদি ম যুক্ত হয়, তাহলে আমরা ময়ের উচ্চারণ করব কিভাবে? জন্ম, বাগ্মী, যুগ্ম, উন্মাদ, মৃন্ময়, শালমলী। একইভাবে যুক্ত ব্যঞ্জনের সঙ্গে ম যুক্ত হলে কিন্তু আমরা আবার ময়ের উচ্চারণ করব না। লক্ষ্মী, লক্ষণ, সূক্ষ্ম, যক্ষা। নিয়মের বাইরে শব্দ কি কি আছে? উষ্মা, জ্যোতিষ্মান, কাশ্মীর, চক্ষুষ্মান। এবার আমরা ইন্টারেস্টিং একটা নিয়ম শিখবো, দেখবেন এটা খুবই ভালো লাগবে আপনাদের কাছে। অনেক শব্দ আছে আমরা ভুল উচ্চারণ করি, আজকে সেই শব্দগুলো সম্পর্কে একটু জানি। দেখুন, আহ্বান।
এই শব্দটিকে আমরা অনেকে উচ্চারণ করি আহ্বান, এর সঠিক উচ্চারণ হবে আহ্বান। কেন আহ্বান হবে? হ এর সঙ্গে যদি ব যুক্ত থাকে তাহলে আপনি হ এবং ব দুটোর একটা উচ্চারণ করবেন। আবার বলছি, যদি কোথাও দেখেন যে হ এবং ব সংযুক্ত অবস্থায় আছে, তাহলে আপনি হ বা ব কোনোটাই উচ্চারণ করবেন না, উচ্চারণ করবেন ওব, ও ভ। ঠিক আছে, আবার দেখুন, আবার একটু মন দিয়ে শুনবেন, হ্যাঁ। যদি কোথাও দেখেন যে হ এর সঙ্গে ব যুক্ত আছে, সেক্ষেত্রে আপনি হ কিংবা ব দুটোর একটা উচ্চারণ করবেন, আপনি উচ্চারণ করবেন ওব, ও ভ। যেমন আহ্বান, আহ্বান, আহ্বান নয়, ব্র্যাকেটে লেখা আছে গহ্বর, গহ্বর নয়, কি হবে গহ্বর। একইভাবে আহ্বায়, আহ্বান, গহ্বর, আহ্বায়। কেন হচ্ছে? হ এর সঙ্গে যদি ব যুক্ত থাকে তাহলে আমরা হ বা ব কোনটি উচ্চারণ করব না, বরং আমরা উচ্চারণ করব ওব, আহ্বান, গহ্বর, আহ্বায়, আহ্বান, গহ্বর, আহ্বায়। আবার আরেকটি নিয়ম আছে, হ এর সঙ্গে ধরুন ব আছে, কিন্তু হ এবং ব এর ওইখানে একটি হ্রস্বীকার আছে, তাহলে হবে উব। দেখুন জিউভা, আমরা বলি জিব্বা, জিহ্বা, কিন্তু সঠিক উচ্চারণ হবে জি উভা। উব কেন হলো? হ এবং ব একসঙ্গে যুক্ত আছে, কিন্তু তার আগে একটি হ্রস্বীকার আছে। যদি এমন দেখেন যে হ আর ব একসঙ্গে যুক্ত আছে, তার আগে একটি হ্রস্বীকার আছে, সেক্ষেত্রে কিন্তু হবে উব। তাহলে কখনো হবে ওব, কখনো হবে উব। ওব কখন হবে? হ ব সংযুক্ত থাকলে ওব হবে, কিন্তু হ ব সংযুক্ত তার আগে আবার হ্রস্বীকার থাকলে হবে উব। জিউভা, বিউভল, জিউভা, বিউভল। শব্দগুলো আবার বলি, আহ্বান, গহ্বর, আহ্বায়, জিহ্বা, বিহ্বল। আবার বলছি, আহ্বান, গহ্বর, আহ্বায়, জিহ্বা, বিহ্বল। আশা করি আপনারা নিয়মগুলো বুঝতে পেরেছেন। আমরা সমস্যা সমাধান পর্বে গিয়ে আবারও আলোচনা করব। এখন আমি একদম শুরু থেকে সবগুলো শব্দ আবার উচ্চারণ করি, হ্যাঁ, বফলা থেকে। আপনারা একটু মিলিয়ে দেখবেন, হ্যাঁ, আমি যখন যেটা উচ্চারণ করছি আপনার লেকচার শিটে সেটা একটু দেখবেন। স্বপ্ন, শ্বাস, দ্বিধা, স্বেচ্ছা, ধ্বনি, শ্বেত, দ্বাদশ, স্বস্তি, শ্বেতভুজা, স্বাস্থ্য, শাপথ, স্বাধীনতা। বিশ্বাস, অশ্ব, অদ্বিতীয়, অন্যয়, কন্য। উদ্বেগ, উদ্বাস্তু, উদ্বোধন, উদ্বোধক। দিগ্বিদিক, দিগ্বধূ, ঋগ্বেদ। উচ্ছ্বাস, দ্বন্দ্ব, তত্ত্ব, অন্তর্দ্বন্দ্ব। স্মারক, শ্মশান, স্মৃতি, স্মরণ। গ্রীষ্ম, ভীষ্ম, রশ্মি, ছদ্মবেশ, জাতিস্বর, পদ্মাবতী, মহাত্মা। জন্ম, বাগ্মী, যুগ্ম, উন্মাদ, মৃন্ময়, শালমলী। লক্ষ্মী, লক্ষণ, সূক্ষ্ম, যক্ষ্মা। উষ্মা, জ্যোতিষ্মান, কাশ্মীর, চক্ষুষ্মান। আহ্বান, গহ্বর, আহ্বায়ক, জিহ্বা, বিহ্বল। এই ছিল আমাদের আজকের নিয়মগুলো। এবার আমরা একটু জীবনানন্দ দাশের বনলতা সেন কবিতাটি আমরা শিখবো আজকে। আজকে আমরা ওইটা শিখবো নাকি হচ্ছে দুর্মর কবিতাটি আগে শিখবো? আমার মনে হচ্ছে আগে দুর্মর কবিতাটি শিখলে ভালো হয়। আমরা আজকে তাহলে দুর্মর কবিতাটি শিখি। আচ্ছা, দুর্মর কবিতা সবাই চলে যাবেন, আমি একটু পানি খেয়ে নিই থাকে, হ্যাঁ। সবাই দুর্মর কবিতায় চলে যান, কারণ ওই কবিতাটি আমাদের বাদ ছিল, এটা শেষ করি, তারপর আমরা আবার এটাও শিখবো, দুটি শিখবো। আমি একটু পানি খেয়ে নিই, হ্যাঁ। আচ্ছা, শুরু করি। আজকে আমরা শিখবো কবি সুকান্ত ভট্টাচার্যের দুর্মর কবিতাটি। পিডিএফ এর কথা এখন বললে কিন্তু হবে না, হ্যাঁ, ক্লাসের মাঝখানে এটা পিডিএফ নিয়ে আলোচনা করা যাবে না। পিডিএফ আমি একদম সে আরো 1-1.5 মাস আগে যখন ক্লাস শুরু হয়েছে তখনই আপনাদের গ্রুপে দিয়ে দিয়েছে, আপনারা সেখান থেকে সংগ্রহ করতে হবে, কম্পিউটারের দোকানে গিয়ে একটু প্রিন্ট আউট করে নিতে হবে। এখন চতুর্থ ক্লাসে এসে এগুলো তো আলোচনা করার বিষয় না। না পারলে এটা ক্লাসে গ্রুপে মেসেজ দেবেন, আমরা থাকলে আমরা সাহায্য করবো, তাছাড়া বাকিরা যারা ডাউনলোড করেছেন তারাও আপনাদেরকে সাহায্য করবেন। শিক্ষার্থীরা সবাই কিন্তু অনেক দেখি খুবই ভালো, একজন আরেকজনকে সাহায্য করেন। সুতরাং এটা গ্রুপে বলতে হবে, হ্যাঁ, ক্লাস চলাকালীন আমরা একটু ক্লাস করি। তো এবার আবৃত্তি নিয়ে কথা বলি। দেখুন, বিভিন্ন রকম কবিতা আছে, এক একটি কবিতা আমরা এক এক ভাবে আবৃত্তি করব। সব কবিতা কিন্তু আমরা সবভাবে আবৃত্তি করব না।
কোনো কবিতা দেখবেন ভালোবাসার কবিতা, কোনো কবিতা কষ্টের কবিতা, কখনো কখনো বিদ্রোহের কবিতা। এই যে বিভিন্ন ধরনের কবিতা আছে, কবিরা বিভিন্ন সিচুয়েশনের উপর ভিত্তি করে কবিতা লিখেছেন। এখন কবি কোন বিষয়ের উপর ভিত্তি করে কবিতাটি লিখেছেন, আপনাকে সেইভাবে আপনার কণ্ঠে সেটা ফুটিয়ে তুলতে হবে। এখন খুবই কষ্টের কবিতা আপনি যদি হেসে হেসে করেন, তাহলে কিন্তু কবির যে মনোভাব সেটা প্রকাশ পাচ্ছে না। আবার খুব হাসির কবিতা যদি, কবিতাটি হলো তৃতীয় ক্লাসে, কবিতাটি তৃতীয় ক্লাসের লেকচারে আছে দেখুন। আবার খুব হাসির কবিতা আমরা যদি হচ্ছে খুব মন খারাপ করে করি, তাহলেও সেটা হবে না। তো কবিতার ধরনের উপর ভিত্তি করে আপনাকে দেখতে হবে, আপনাকে বুঝতে হবে যে কোন কবিতাটি আপনি কিভাবে আবৃত্তি করবেন। আমরা দুটি কবিতা শিখলেই বুঝতে পারবেন আসলে আবৃত্তি কিভাবে হয়। তো কবি সুকান্ত ভট্টাচার্যের দুর্মর কবিতাটি আগে আমি শুরু থেকে শেষ পর্যন্ত আবৃত্তি করি, আপনারা মন দিয়ে শুনবেন, তারপর আমরা ব্যাখ্যায় যাই। আবৃত্তি করছি কবি সুকান্ত ভট্টাচার্যের কবিতা দুর্মর। হিমালয় থেকে সুন্দরবন, হঠাৎ বাংলাদেশ, কেঁপে কেঁপে উঠে পদ্মার উচ্ছ্বাসে, সে কোলাহলের রুদ্ধস্বরের আমি পাই উদ্দেশ। জলীয় মাটিতে ভাঙনের বেগ আসে, হঠাৎ নিরীহ মাটিতে কখন জন্ম নিয়েছে সচেতনতার ধান। গত আকালের মৃত্যুকে মুছে আবার এসেছে বাংলাদেশের প্রাণ। হয় ধান নয় প্রাণ, এ শব্দে সারা দেশ দিশাহারা। একবার মরে ভুলে গেছে আজ মৃত্যুর ভয় তারা। সাবাস বাংলাদেশ, এই পৃথিবী অবাক তাকিয়ে রয়। জ্বলে পুড়ে মরে ছারখার, তবু মাথা নোয়াবার নয়। এবার লোকের ঘরে ঘরে যাবে সোনালী নয়কো রক্তের রঙিন ধান। দেখবে সকলে সেখানে জ্বলছে দাউ দাউ করে বাংলাদেশের প্রাণ। দাউ দাউ করে বাংলাদেশের প্রাণ। ধন্যবাদ। আচ্ছা, আগে বেসিক কিছু জিনিস নিয়ে আলোচনা করি। কবিতার শুরুতেই অবশ্যই পরিচয় দিতে হবে। কার পরিচয়? কবির পরিচয় এবং কবিতার পরিচয়। যেমন আবৃত্তি করছি কবি সুকান্ত ভট্টাচার্যের কবিতা দুর্মর, কিংবা আবৃত্তি করছি দুর্মর, লিখেছেন কবি সুকান্ত ভট্টাচার্য, কিংবা আবৃত্তি করছি কবিতা দুর্মর, লিখেছেন কবি সুকান্ত ভট্টাচার্য। অর্থাৎ যেভাবে আপনি প্রকাশ করেন, প্রথমে কবির নাম এবং কবিতার নাম বলতে হবে, এবং শেষে কবিতা আবৃত্তি শেষ হয়ে গেলে আপনাকে একটা ধন্যবাদ দিতে হবে। এই ধন্যবাদ দেওয়ার মাধ্যমে আপনার এই আবৃত্তিটা পূর্ণ হলো, তার মানে কি এখানে আপনার আবৃত্তিটা শেষ হয়েছে। অডিয়েন্স বুঝতে পারবে যে এখানে আপনার আবৃত্তিটা এখন শেষ হয়েছে, কমপ্লিট একটা আবৃত্তি হবে। ওকে, দেখুন এখন এই দুর্মর কবিতাটির আবৃত্তি শুনে আপনারা বুঝতে পেরেছেন যে এই কবিতাটি একটু দৃঢ় কণ্ঠের কবিতা হবে, একটু বিদ্রোহ নিয়ে কবিতাটি হবে। কেন? খুব সুন্দর, আরেকবার আবৃত্তি অবশ্যই অবশ্যই বারবার আবৃত্তি করে শোনাবো। আচ্ছা, যারা গ্রুপে আছেন তারা দেখবেন, যারা জয়েন করতে পারছেন না, কার কি সমস্যা হচ্ছে দেখতে পাচ্ছি সালমা নামে একজন, একটু কাইন্ডলি যারা বুঝতে পারবেন একটু হেল্প করবেন, হ্যাঁ। আসলে আমি ওই গ্রুপে দেখতে গেলে আপনাদের লেকচারটা অফ করে রেখে তারপর আমার আবার ওনাকে হেল্প করতে হয়। সম্ভবত মেহেরুন আপু দেখতে পাননি, উনি দেখতে পেলে উনি ইনস্ট্যান্ট হচ্ছে রিপ্লাই করতেন। আচ্ছা দেখুন, যেটা বলছিলাম, এখানে আমরা দেশের বিদ্রোহের কথা আছে, বাংলাদেশের আমরা যে বীরের জাতি, বাঙালিরা কিন্তু সবসময় বীরের জাতি। বাঙালিদের নানা দুর্বল জিনিসের কথা মানুষ আলোচনা করে, বা বাঙালিদের দুর্বলতার কথা আমরা অনেক সময় ফুটিয়ে তুলি। কিন্তু বাঙালি আহ কিন্তু একটা বীরের জাতি, বিভিন্ন আন্দোলন সংগ্রামে আমরা সেই জিনিসগুলো দেখে এসেছি। সুতরাং এই যে দৃঢ়তা, এই দৃঢ়তা আমাদের এই কবিতায় হচ্ছে প্রকাশ করতে হবে কণ্ঠের মাধ্যমে। তো কবিতা আবৃত্তির ক্ষেত্রে কিছু জিনিস আমরা খেয়াল রাখবো। প্রথমে উচ্চারণ। কবিতা আবৃত্তিতে প্রথমে আপনাকে উচ্চারণ সঠিক রাখতে হবে। সবসময় চেষ্টা করবেন শতভাগ শুদ্ধভাবে যেন আপনি উচ্চারণ করতে পারেন। দেখেন অনেক সময় উচ্চারণ করতে গেলে বা কবিতা আবৃত্তি করতে গেলে, কথা বলতে গেলে আমাদের ভুল হয়ে যায়। ভুল হওয়াটা স্বাভাবিক একটা ব্যাপার, এটাকে খুব যে ভুল হচ্ছে আপনার আবৃত্তি হচ্ছে না এমন নয়। আমরা যেহেতু মানুষ, অনেক সময় আমাদের কথা বলতে বলতে ভুল হয়ে যায়, বা একটা জানা শব্দ আমরা আবৃত্তি করতে গেলে ভুল করে ফেলি, বা আপনার ভুল হতেই পারে। কিন্তু ভুল হলেই যে আপনার কবিতা আবৃত্তি হয়নি, ব্যাপারটা এমন নয়। আপনি শ্রোতার হৃদয়ে কতটুকু জায়গা করে নিতে পারছেন, এটা হলো একটা দেখার বিষয়। তো আপনার মাঝে মাঝে একটু একটু ভুল হলে আপনি কি করবেন? সংশোধন করার চেষ্টা করবেন, হতাশ হবেন না। প্রথমেই প্রথম কন্ডিশন হলো আমরা উচ্চারণ সঠিকভাবে করবো, সবগুলো উচ্চারণ শিখবো এবং চেষ্টা করবো শতভাগ শুদ্ধভাবে উচ্চারণ করার জন্য। কিন্তু ভুল হয়ে গেলে আমরা হতাশ হবো না, বরং আরো চেষ্টা করবো যেন আমাদের সঠিক হয়। দ্বিতীয়ত আমরা চেষ্টা করব সঠিক প্রকাশ ভঙ্গি। অর্থাৎ আপনি যদি দ্রোহের কবিতা আবৃত্তি করেন, দৃঢ় কণ্ঠে বলবেন। আপনি যদি কষ্টের কবিতা আবৃত্তি করবেন, খুব কাঁদো কাঁদো স্বরে বলবেন। সুতরাং কবিতাটি কিসের উপর, তার উপর ভিত্তি করে আপনাকে কবিতাটি আবৃত্তি করতে হবে। তারপরে আপনার এক্সপ্রেশনও গুরুত্বপূর্ণ একটা জিনিস। আপনি যদি এই কবিতাটি এইভাবে আবৃত্তি করেন যে,
হিমালয় থেকে সুন্দরবন, হঠাৎ বাংলাদেশ, কেঁপে কেঁপে উঠে পদ্মার উচ্ছ্বাস। হবে না। দর্শক দেখলেই বা শ্রোতা শুনলেই কবিতাটার মধ্যে সেভাবে প্রাণ পাবে না, কবিতাতে তার প্রাণ পাবে না আর কি। কবির কবিতায় প্রাণ সঞ্চার করার দায়িত্ব একজন আবৃত্তিকারের। আপনি যদি কবির কবিতাটি তিনি যেটা প্রকাশ করতে চেয়েছেন সেই জিনিস প্রকাশ করতে না পারেন, তাহলে কিন্তু আপনার আবৃত্তিটা হবে না। সুতরাং আপনাকে ওই কবিতার ধরন অনুযায়ী আবৃত্তি করতে হবে। দেখুন, কবিতা আবৃত্তি নির্দিষ্ট কোনো গ্রামার নেই। যেমন গানের হচ্ছে স্বরগম আছে, বিভিন্ন হচ্ছে স্কেল আছে, কিন্তু কবিতা আবৃত্তির ক্ষেত্রে এটার কোনো নিয়ম নেই। আপনি চাইলে আপনি আপনার মতো করে প্রকাশ করতে পারবেন। আপনি যেভাবে সর্বোচ্চ সুন্দর ভাবে প্রকাশ করতে পারছেন আপনি সেভাবে করতে পারবেন, কিন্তু কিছু কিছু বেসিক জিনিস ঠিক রেখে। যেটা বলছিলাম আমি, কষ্টের কবিতা কষ্টের মতন, কাব্যতত্ত্বের নয়রস পড়লে আপনারা এটা বুঝতে পারবেন। তো এই কবিতা আমরা বুঝতে পেরেছি যে এই কবিতাটি আমরা একটু দৃঢ় কণ্ঠে আবৃত্তি করব। কিভাবে করবো আমি লাইন বাই লাইন শব্দ সহ আপনাদের বুঝিয়ে দিচ্ছি। প্রথম লাইনটি হলো, হিমালয় থেকে সুন্দরবন, হঠাৎ বাংলাদেশ। এখন এখানে একটা জিনিস দেখুন, আপনি যদি শুরুতেই, যেহেতু দৃঢ় কণ্ঠের আবৃত্তি, আপনি যদি শুরুতেই বলেন যে হিমালয় থেকে সুন্দরবন, একদম শুরু থেকে যদি আপনি অনেক দৃঢ় কণ্ঠে আবৃত্তি করা শুরু করেন, তাহলে কিন্তু শ্রোতার কাছে এটা অনেক সময় কি বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। কিন্তু আপনি যদি এই কবিতাটিতে একটু মানে ধীরে ধীরে আপনি আপনার রেঞ্জটা বৃদ্ধি করেন যে হিমালয় থেকে সুন্দরবন, হঠাৎ বাংলাদেশ, এই সেম জিনিসটাকে আপনি যদি আবার মানে এই যে এত সুন্দর করে বললাম যে হিমালয় থেকে সুন্দরবন, হঠাৎ বাংলাদেশ, এখানে আমি কিন্তু খুব জোরে বলিনি, দেখুন লক্ষ্য করবেন এই জিনিসটা, আমি কিন্তু জোরে বলিনি, কিন্তু শুনতে অনেকটাই দৃঢ় লাগছে। সুতরাং দৃঢ়ভাবে বলার জন্য যে আপনাকে জোরে বলতে হবে ব্যাপারটা এমন নয়। আপনি যদি এটাকে বলেন যে হিমালয় থেকে সুন্দরবন, তাহলে এটা অনেক বেশি অতিরঞ্জিত মনে হবে। যদি খুব জোরে জোরে বলেন, আপনি জোরে বলবেন কখন, ধীরে ধীরে যদি আপনার রেঞ্জটাকে বৃদ্ধি করেন, অথচ আপনি আপনার কণ্ঠের মাধ্যমে যে দৃঢ়তা, সেই দৃঢ়তাকে আপনি প্রকাশ করতে পারবেন। দৃঢ়তা যে আমরা, দৃঢ়তা মানে কিন্তু জোরে বলা নয়, শুধুমাত্র জোরে বললে আপনার দৃঢ়তা প্রকাশ পাওয়ার ব্যাপারটা এমন নয়। আপনি আপনার কণ্ঠের মাধ্যমে সেটা করতে পারবেন। আমি আপনাদেরকে কণ্ঠ সাধনাও শেখাবো। এটা চেষ্টা করবেন যে কণ্ঠের মাধ্যমে ফুটিয়ে তোলার জন্য। তাহলে প্রথম লাইনটা আমরা কিভাবে বলছি, ধীরে ধীরে উঁচুর দিকে যাব। হিমালয় থেকে সুন্দরবন, হঠাৎ বাংলাদেশ, কেঁপে কেঁপে উঠে পদ্মার উচ্ছ্বাসে। এখানে দেখুন হঠাৎ, হঠাৎ শব্দটিকে আমরা কখন, আর সুন্দরবন, হ্যাঁ সুন্দরবন বলবো আমরা। হঠাৎ শব্দটিকে আমরা অনেকে বলি হঠাৎ, আমরা জানি ঠয়ের উচ্চারণ জানি, কিন্তু মনের ভুলে আমরা যখনই আবৃত্তির মধ্যে প্রবেশ করে ফেলি তখনই আমরা মনের ভুলে হঠাৎ বলে ফেলি। আমাদের খেয়ালও থাকে না হঠাৎ শব্দটিকে বেশিরভাগ মানুষই সাবকনশিয়াস মাইন্ডে উচ্চারণ করে ফেলেন জানার পরেও। তা এটা যখন আমরা উচ্চারণ করবো খেয়াল রাখবো এটা হবে কি হঠাৎ। হিমালয় থেকে সুন্দরবন, হঠাৎ বাংলাদেশ। বাংলাদেশ শব্দটিকে আমি জোর দিয়ে বলছি, হ্যাঁ, দেখবেন খুব সুন্দর লাগবে শুনতে। এই ধরনের কবিতা যখনই আপনি বাংলাদেশটাকে জোর দিয়ে প্রকাশ করবেন, এতে প্রকাশ পায় কি বাংলাদেশ শক্তির একটি প্রকাশ হিসেবে বাংলাদেশ উঠে আসে এখানে। হিমালয় থেকে সুন্দরবন, হঠাৎ বাংলাদেশ, কেঁপে কেঁপে উঠে পদ্মার উচ্ছ্বাসে। কেঁপে কেঁপে, আপনারা এই 3-4 দিন ধরে যা যা শিখলেন সেগুলোর প্রকাশ কিন্তু আমরা এখন কবিতায় দেখবো। কেঁপে কেঁপে, কেঁপে কেঁপে নয়, কি হবে কেঁপে কেঁপে, চন্দ্রবিন্দু আছে। এই ছোট্ট ছোট্ট উচ্চারণগুলো যখন আপনারা সংশোধন করে ফেলবেন তখন দেখবেন কবিতা আবৃত্তিটা কত সুন্দর হচ্ছে। আবার করছি দেখুন, হিমালয় থেকে সুন্দরবন, হঠাৎ বাংলাদেশ, কেঁপে কেঁপে উঠে পদ্মার উচ্ছ্বাসে। কেঁপে কেঁপে, চন্দ্রবিন্দু থাকার কারণে আমরা কি বলবো, খানিকটা নাকি স্বরে বলবো। কেঁপে কেঁপে উঠে পদ্মার উচ্ছ্বাসে, উচ্ছ্বাসে হবে না, কি হবে, উচ্ছ্বাসে, উচ্ছ্বাসে, উচ্ছ্বাসে। আবার বলছি, হিমালয় থেকে সুন্দরবন, হঠাৎ বাংলাদেশ, কেঁপে কেঁপে উঠে পদ্মার উচ্ছ্বাসে। কেঁপে কেঁপে, চন্দ্রবিন্দু দিয়ে উচ্চারণ করছি, এবং উচ্ছ্বাসে, উচ্ছ্বাসে বলবেন না, এটা অবশ্যই খেয়াল রাখবেন, উচ্চারণ কি হবে, উচ্ছ্বাসে, চ আছে ছ আছে, উচ্ছ্বাসে। এবং পদ্মা শব্দটিকে আমি একটু জোর দিয়ে বলছি, আপনারা যদি লক্ষ্য করেন যে পদ্মাটাকে আমরা হচ্ছে উত্তাল পদ্মাকে আমরা জানি যে পদ্মা অনেকটাই কি উত্তাল অবস্থায় থাকে, সেই উত্তালতা প্রকাশ করার জন্য, শক্তি প্রকাশ করার জন্য একটু আমরা জোর দিয়ে বলছি যে কেঁপে কেঁপে উঠে পদ্মার উচ্ছ্বাসে। এই কবিতাটা বা এই লাইনটি দিয়ে কিন্তু কবি এই যে দৃঢ়তা বা শক্তিটাকে প্রকাশ করেছেন। আবার দুটি লাইন বলি, হিমালয় থেকে সুন্দরবন, হঠাৎ বাংলাদেশ, কেঁপে কেঁপে উঠে পদ্মার উচ্ছ্বাসে। এই যে আমি ধীরে ধীরে জোরটাকে বৃদ্ধি করছি। প্রথম দুটি লাইন আমি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তৃতীয় লাইনে দেখুন, সে কোলাহলের রুদ্ধস্বরের আমি পাই উদ্দেশ। রুদ্ধস্বর, রুদ্ধস্বর কিন্তু নয়, কি হবে, রুদ্ধস্বর,
রুদ্ধস্বর, স্বয়ের উচ্চারণে দীপ্ত হবে। কেন? এখানে মাঝখানে ব যুক্ত আছে, তাই না? শব্দের মাঝে ব যুক্ত থাকার কারণে আমরা স্বয়ের উচ্চারণ দীপ্ত হিসেবে করব। সে কোলাহলের রুদ্ধস্বরের আমি পাই উদ্দেশ। ধীরে ধীরে আমরা কণ্ঠের জোরটা বৃদ্ধি করছি। দেখুন আবার 3টি লাইন বলছি। হিমালয় থেকে সুন্দরবন, হঠাৎ বাংলাদেশ, কেঁপে কেঁপে উঠে পদ্মার উচ্ছ্বাসে, সে কোলাহলের রুদ্ধস্বরের আমি পাই উদ্দেশ। জলে ও মাটিতে ভাঙনের বেগ আসে। দেখুন এটা কিন্তু ভেগ নয়, কি হবে? বেগ। অনেকে বলে বেগ বা ভেগ, এমন নয়, এটা কি হবে? বেগ। দুটি অল্পপ্রাণ। জলে ও মাটিতে ভাঙনের বেগ আসে। এই যে ধীরে ধীরে কণ্ঠটিকে উঁচুর দিকে, মানে মেঘের গর্জনের মতো সৃষ্টি করার চেষ্টা করবেন। প্রথম 4টি লাইনে আমরা ধীরে ধীরে উঁচুর দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আবার দেখুন, হিমালয় থেকে সুন্দরবন, একটু থামছি। হঠাৎ বাংলাদেশ, বাংলাদেশে একটু জোর দিচ্ছি। কেঁপে কেঁপে উঠে পদ্মার উচ্ছ্বাসে, সে কোলাহলের রুদ্ধস্বরের আমি পাই উদ্দেশ। জলে ও মাটিতে ভাঙনের বেগ আসে, হঠাৎ নিরীহ মাটিতে কখন জন্ম নিয়েছে সচেতনতার ধান। এখন কিন্তু আমি কণ্ঠটাকে অনেক বৃদ্ধি করে ফেলেছি, লক্ষ্য করেছেন? এই সেম জিনিস যদি আপনি শুরু থেকেই করেন তাহলে কিন্তু আবৃত্তিটা শুনতে অত মনোমুগ্ধকর মনে হবে না। হঠাৎ নিরীহ মাটিতে কখন জন্ম নিয়েছে সচেতনতার ধান। এখানে কিছু শব্দ আছে হঠাৎ, অবশ্যই খেয়াল রাখবেন। এতবার বলার পরেও দেখবেন পড়া নেওয়ার সময় অনেকেই হঠাৎকে হঠাৎ বলছেন। এটা আমি বারবার রিমাইন্ডার দিচ্ছি কিন্তু। হঠাৎ নিরীহ মাটিতে কখন জন্ম নিয়েছে সচেতনতার ধান। ধান, হ্যাঁ। আর সচেতনতা শব্দটি এমন একটি শব্দ যা আমাদের জিভে আটকে যাওয়ার প্রবণতা অনেক বেশি। তাই সচেতনতা যখন উচ্চারণ করবেন তখন অবশ্যই সচেতন হয়ে উচ্চারণ করবেন, আর বারবার এটা একটু উচ্চারণ করবেন। কবিতা আবৃত্তি ছাড়াও আগে বারবার উচ্চারণ করবেন। সচেতনতাকে একটু জোর দিয়ে উচ্চারণ করবেন সময় নিয়ে, তাহলে দেখবেন ভুল কম হচ্ছে। হঠাৎ নিরীহ মাটিতে কখন জন্ম নিয়েছে সচেতনতার ধান। গত আকালের মৃত্যুকে মুছে আবার এসেছে বাংলাদেশের প্রাণ। দেখেছেন আমি কিন্তু বেশ দৃঢ় কণ্ঠে বলছি। প্রথম 4 লাইনের তুলনায় পরবর্তী 4 লাইন বেশি দৃঢ়, তাই না? এভাবে বললে দেখবেন শুনতে খুবই ভালো লাগছে। আবার যদি আমি প্রথম থেকে বলি, আচ্ছা পরে 4 লাইন আবার একটু ব্যাখ্যা করে দেখুন। গত আকাল, এটা কিন্তু অকালের নয়, আমরা অনেকেই বলি অকালের, অকালের হবে না, এটা হবে আকালের। আকালের, হ্যাঁ। হঠাৎ নিরীহ মাটিতে কখন জন্ম নিয়েছে সচেতনতার ধান। গত আকালের মৃত্যুকে মুছে আবার এসেছে বাংলাদেশের প্রাণ। এই কবিতা যখন যখন বাংলাদেশ উচ্চারণ করবে তখন একটু জোর গলায় উচ্চারণ করবেন, দৃঢ় কণ্ঠে উচ্চারণ করবেন। প্রথম থেকে বলি। হিমালয় থেকে সুন্দরবন, হঠাৎ বাংলাদেশ, কেঁপে কেঁপে উঠে পদ্মার উচ্ছ্বাসে, সে কোলাহলের রুদ্ধস্বরের আমি পাই উদ্দেশ। জলে ও মাটিতে ভাঙনের বেগ আসে, হঠাৎ নিরীহ মাটিতে কখন জন্ম নিয়েছে সচেতনতার ধান। গত আকালের মৃত্যুকে মুছে আবার এসেছে বাংলাদেশের প্রাণ। তাহলে আমি প্রথম থেকে আবার একটু 8টা লাইন ব্যাখ্যা করি, দেখুন। হিমালয় থেকে সুন্দর বন, বন হবে না, উচ্চারণ হবে বন। হঠাৎ, হঠাৎ হবে না, কি হবে? হঠাৎ। কেঁপে কেঁপে, চন্দ্রবিন্দু থাকার কারণে আমরা একটু নাট্যস্বরে বলবো কেঁপে কেঁপে। তারপর উচ্ছ্বাসে, উচ্ছ্বাসে কিন্তু নয়, কি হবে? উচ্ছ্বাসে। এর পরের লাইনে রয়েছে রুদ্ধস্বর, রুদ্ধস্বর, রুদ্ধস্বর। এর পরের লাইনে বেগ, বেগ নয়, কি হবে? বেগ। এর পরের লাইনে কি আছে? হঠাৎ। তারপরে রয়েছে সচেতনতা, সচেতনতা এবং ধান। এর পরের লাইনে আকালের। তাহলে আমরা নিচু থেকে ধীরে ধীরে উঁচুর দিকে যাব কণ্ঠটাকে নিয়ে। আবার আমি বলি, দেখুন। হিমালয় থেকে সুন্দরবন, হঠাৎ বাংলাদেশ, কেঁপে কেঁপে উঠে পদ্মার উচ্ছ্বাসে, সে কোলাহলের রুদ্ধস্বরের আমি পাই উদ্দেশ। জলে ও মাটিতে ভাঙনের বেগ আসে, হঠাৎ নিরীহ মাটিতে কখন জন্ম নিয়েছে সচেতনতার ধান। গত আকালের মৃত্যুকে মুছে আবার এসেছে বাংলাদেশের প্রাণ। এই পরের লাইনে চলে যাই। হয় ধান নয় প্রাণ। এই লাইনটি কেমন ভাবে বলবেন? আমি অনেক সময় শপথ নেই না, হয় আমি আমার প্রাণ দিয়ে দেব, অথবা কি হয় ধান বা প্রাণ, এটা দিয়ে বোঝাতে চেয়েছে তার দৃঢ়তা, যে আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব আমার দেশকে রক্ষা করার জন্য, হ্যাঁ।
হয় ধান নয় প্রাণ। এই দৃঢ়তা দিয়ে, এই শক্তি দিয়ে, এই যে শপথ নেয়ার যে প্রবণতা, সেই কণ্ঠ দিয়ে কিভাবে হয় ধান নয় প্রাণ। এ শব্দে সারা দেশ দিশাহারা। এটা কিন্তু দিশেহারা নয়, হ্যাঁ, কবি এখানে লিখেছেন দিশাহারা, মনে রাখবেন। কবিতায় কবি যেভাবে লিখবেন, যে শব্দটি ব্যবহার করবেন, সেই শব্দটি আবৃত্তির ক্ষেত্রে সেই শব্দটি বলবেন, হ্যাঁ। হয় ধান নয় প্রাণ, এ শব্দে সারা দেশ দিশাহারা। একবার মোরে ভুলে গেছে আজ মৃত্যুর ভয় তারা। খুব দৃঢ় কণ্ঠে বলছি, দেখুন। হয় ধান নয় প্রাণ, এ শব্দে সারা দেশ দিশাহারা। একবার মোরে ভুলে গেছে আজ মৃত্যুর ভয় তারা। সাবাস বাংলাদেশ, এই পৃথিবী অবাক তাকিয়ে রয়। জ্বলে পুড়ে মরে ছারখার, তবু মাথা নোয়াবার নয়। দেখুন, এখানে কিন্তু আমি অনেক দৃঢ় কণ্ঠে বলছি। আমরা শুরুর দিকে অল্প অল্প করে দৃঢ় কণ্ঠের দিকে এগিয়েছি, এখন বেশ দৃঢ় কণ্ঠে বলছি। আবার বলছি, দেখুন। হয় ধান নয় প্রাণ, এ শব্দে সারা দেশ দিশাহারা। একবার মোরে ভুলে গেছে আজ মৃত্যুর ভয় তারা। সাবাস বাংলাদেশ, এ পৃথিবী অবাক তাকিয়ে রয়। জ্বলে পুড়ে মরে ছারখার, তবু মাথা নোয়াবার নয়। এই লাইনগুলো, এই মাঝের লাইনগুলো বেশ দৃঢ় কণ্ঠে। এরপরের লাইনে চলে যাই। এবার লোকের ঘরে ঘরে যাবে। এই লাইনটা হালকা ঠান্ডা কণ্ঠে বলবো। এবার লোকের ঘরে ঘরে যাবে, সোনালী নয়কো রক্তে রঙিন ধান। এই যে রক্তে রঙিন ধান, এটিকে আমরা দৃঢ় কণ্ঠে বলবো। এবার লোকের ঘরে ঘরে যাবে, সোনালী নয়কো রক্তে রঙিন ধান। দেখবে সকলে সেখানে জ্বলছে দাউ দাউ করে বাংলাদেশের প্রাণ। দাউ দাউ করে বাংলাদেশের প্রাণ। অনেকে এটাকে ধাউ ধাউ বলেন, এটা কিন্তু ধাউ ধাউ হবে না, এর উচ্চারণ হবে দাউ দাউ। হ্যাঁ, ধাউ ধাউ নয়, দাউ দাউ। সাধারণত যেখানে যেখানে ভুল হয় আমি সেগুলো আপনাদেরকে আগে থেকে বলে দিচ্ছি, হ্যাঁ, এগুলো খেয়াল রাখবেন। আবার করছি। এবার লোকের ঘরে ঘরে যাবে, বেশ ঠান্ডা কণ্ঠে, তারপর দৃঢ় কণ্ঠে। সোনালী নয়কো রক্তে রঙিন ধান। দেখবে সকলে সেখানে জ্বলছে দাউ দাউ করে বাংলাদেশের প্রাণ। দাউ দাউ করে বাংলাদেশের প্রাণ। এই যে এখানে শব্দগুলো আছে, আহ আহ দেখবে সকলে সেখানে জ্বলছে, অনেকে কিভাবে দ্রুত বলে যায়, অথবা অনেকে তাড়াতাড়ি বলতে গিয়ে শব্দের উচ্চারণ করতে পারে না। এই শব্দগুলো আপনি প্রত্যেকটা শব্দ সমানভাবে গুরুত্ব দিয়ে উচ্চারণ করবেন। কবিতা আবৃত্তির ক্ষেত্রে আপনি যে শব্দে উচ্চারণ করেন, তাড়াতাড়ি উচ্চারণ করে চলে যাবেন না। হ্যাঁ, সমান গুরুত্ব দিয়ে উচ্চারণ করবেন। যেমন দেখবে সকলে সেখানে জ্বলছে, আপনি এভাবে বললেন, কিংবা দেখবে সকলে সেখানে জ্বলছে, ভালো করে আপনি জোর দিলেন না। জোর না দিলে সেই শব্দগুলো শুনতে ভালো লাগবে না। আপনি দেখবেন কি অনেক সময় আপনি সঠিক উচ্চারণ করছেন, কিন্তু তবু শুনতে কেন জানি না ভালো লাগছে না, কারণ আপনি প্রতিটি শব্দে সমানভাবে গুরুত্ব দিয়ে উচ্চারণ করেননি। দেখবে সকলে সেখানে জ্বলছে দাউ দাউ করে বাংলাদেশের প্রাণ। দাউ দাউ করে বাংলাদেশের প্রাণ। শেষের লাইনটি আমি দুইবার কেন উচ্চারণ করলাম, একবার দৃঢ় কণ্ঠে, পরে আবার আস্তে। দেখুন, শেষের লাইনটি একবারই আছে, আপনি কবিতা আবৃত্তির সৌন্দর্য বৃদ্ধির জন্য দুইবার বলতে পারেন, সমস্যা নেই, হ্যাঁ। তাহলে আবার শেষে চারটি লাইন বলি। এবার লোকের ঘরে ঘরে যাবে, সোনালী নয়কো রক্তে রঙিন ধান। দেখবে সকলে সেখানে জ্বলছে দাউ দাউ করে বাংলাদেশের প্রাণ। দাউ দাউ করে বাংলাদেশের প্রাণ। শুরু থেকে আবার রিপিট করি, আবৃত্তি করছি কবি সুকান্ত ভট্টাচার্যের কবিতা দুর্মর। হিমালয় থেকে সুন্দরবন, হঠাৎ বাংলাদেশ, কেঁপে কেঁপে উঠে পদ্মার উচ্ছ্বাসে। সে কোলাহলের রুদ্ধস্বরের আমি পাই উদ্দেশ। জলে ও মাটিতে ভাঙনের বেগ আসে, হঠাৎ নিরীহ মাটিতে কখন জন্ম নিয়েছে সচেতনতার ধান। গত আকালের মৃত্যুকে মুছে আবার এসেছে বাংলাদেশের প্রাণ। হয় ধান নয় প্রাণ, এ শব্দে সারা দেশ দিশাহারা। একবার মোরে ভুলে গেছে আজ মৃত্যুর ভয় তারা। সাবাস বাংলাদেশ, এই পৃথিবী অবাক তাকিয়ে রয়। জ্বলে পুড়ে মরে ছারখার, তবু মাথা নোয়াবার নয়। এবার লোকের ঘরে ঘরে যাবে, সোনালী নয়কো রক্তে রঙিন ধান। দেখবে সকলে সেখানে জ্বলছে দাউ দাউ করে
বাংলাদেশের প্রাণ, দাউ দাউ করে বাংলাদেশের প্রাণ। ধন্যবাদ। এই ছিল আমাদের কবিতা আবৃত্তি এবং শব্দের যে নিয়মগুলো, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা হচ্ছে এবার সমস্যা সমাধান পর্বে চলে যাবো, আবার আলোচনা করবো। রেকর্ডিংটা অফ করে দিই, হ্যাঁ?